নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের যে ছোট গল্পটি পড়ে শোনাব তার নাম ভিজে বারুদের গল্প। লিখেছেন আনন্দ বাগচি। বিটি রোডের দুগালে বহুকাল পরে যেন খুর পড়েছে। যুগ জমাট দাড়ির জঙ্গলের মতো মেটাল রোডের দুপাশে বুকে হেঁটে এগিয়ে আসা ঝুপড়ি মুপড়ি, খোলার চাল আর চাকাবিহীন রথের মতো গুমটিগুলো দেখতে দেখতে নিকেশ হয়ে গেল। বড় বড় গাছপালার দশাসই লাশ পটাপট শব্দ করে উল্টে পড়েছে। পথ চলতি প্রণামীতে ফেপে ওঠা মন্দির আর গাছতলার দেখভালের ঠাকুর ঠাকুরনরাও বুলডোজারের গুঁতো থেকে রেহাই পায়নি। সব গেছে। শুধু মানুষ প্রমাণ পাকজলা কাঁচা নালার এপারে সবকিছু বিলকুল অচ্ছুত রয়ে গেল হরিপদ পাড়ুইয়ের চায়ের দোকানটাও। এটাকে ৩ নম্বর না বলে হরিপদর তৃতীয় পক্ষ বলা যায়। দুবার পাড় ভাঙার পর নদী তীরের মানুষ যেমন সজাগ সতর্ক হয়, হরিপদও তেমনি। এবার হিসেব কষে আটঘাট বেঁধেই বসেছে। অনেকটা উত্তরে সরে এসে কালভার্টের পাশে বেওয়ারিশ জায়গাটা খুঁজে নিয়েছে। টালির চালাটা তুলেছে বেশ বড় করেই। স্টেশন থেকে যে লম্বা রাস্তাটা অজগরের মতন এঁকে বেঁকে এসে বিটি রোডে পড়ার সময় কনুইয়ের ভাঁজ তৈরি করেছে, সেই তেকোনায়। জায়গাটা বেশ জমজমাট। বসতির চেয়ে মানুষের চলাচল বেশি। রিক্সা স্ট্যান্ড, বাস স্টপ আর পেট্রোল পাম্পের লাগোয়া লরি গ্যারেজ তো হাতে ছোঁয়া যায়। রাস্তার ওপারে ৩ তলা হায়ার সেকেন্ডারি স্কুল, তার প্রাইমারি সেকশনটা আবার মর্নিংয়ে। হরিপদরও দোকান জমে উঠতে দেরি হয়নি এবার। শোনা যায় লোকটার সত্যিকারের দ্বিতীয় পক্ষের সোনা দানা গলিয়ে এই দোকানেই ঢেলেছে। সামান্য চা বিস্কুট দিয়ে শুরু করেছিল জীবন। গুমটিতে কেরোসিনের স্টোভে কেটলি চাপিয়ে অনেক কসরত করে বসতে হতো তখন। এখন দুটো তাগড়াই চুলো ভোর ৬টা থেকে জ্বলে যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে, কামাই নেই। প্রথম সকালের ভাজাভুজি সেরে একটা ডেচকিতে ঘুগনি চাপায় পার্ট টাইমের হালুইকর, অন্যটায় আলুর দম, শোকেসের উপর পাউরুটি। দুটো টিংটিঙে ছোকরা হিমশিম খায়, ধমক ধামাকও। পিনেওয়ালারা উঠে যেতেই সকাল 10টা থেকে শুরু হয় খানেওয়ালার ভিড়। চায়ের দোকান তখন আধা হোটেল। ভেতরে সার সার লম্বা টেবিলে দুমুখো বেঞ্চি পাতা। এক দফায় 18 জনের পাত পড়তে পারে। হরিপদ তখন বায়া তবলার মতন ক্যাশ বাক্স পাশে নিয়ে চায়ে বসে। মরশুমের চাটা সে নিজে হাতেই বানায়। কখনো বেটাইমে খাতিরের লোকজন এলেও টেবিল চেয়ার ছেড়ে প্ল্যাটফর্মে ওঠে। তার হাতের চায়ের নাকি স্বাদই আলাদা। শুধু চায়ের গুণেই খদ্দের লক্ষ্মীকে সে বেঁধে ফেলেছে এ কথা হয়তো পুরোপুরি ঠিক না। বিষয় বুদ্ধি ছাড়াও একটা বাড়তি গুণ লোকটার পুঁজি। হরিপদ মানুষটার রসিক, পেটেও ছিটে ফোটা আছে, ভারতচন্দ্র টন্দ্র পড়া আছে, লাগসই জায়গায় ২-৪ পংক্তি চাপায়, রসের ভিয়েনে নিধুবাবুর টপ্পায় ২-১ কলি মোচড়ও দেয় কখনো সখনো। রসিক খদ্দেররা তারিফ করে, বাহবা দেয়। এগুলোই উপরি পাওনা। সকাল প্রায় ৯টা। হরিপদর ভাষায় লিকার পাতলা হয়ে এসেছে, তার মানে চায়ের পার্টি প্রায় সাফ। বাবু খদ্দেরদের শেষ তলানি প্রাইমারির ৩ ছোকরা মাস্টার এখনো ক্রেজ ছাড়েনি। দ্বিতীয় দফা ডবল হাফের কাপে তুফান তুলেছে। সাহিত্য আর পলিটিক্স একসঙ্গে চটকাচ্ছে। হরিপদর এখন অফ টাইম। রান্নার তদারকিতে উঠে গিয়েছিল। ১ চামচ ঘুগনি ফু দিতে দিতে মুখে পুরেই চেঁচালো, ও ঠাকুর, ঘুগনিতে নুন হয়নি। তোমার আজ হলোটা কি? আলুর দমের যা রং হয়েছে, মনে হচ্ছে লঙ্কা কাণ্ড করেই ছেড়েছ। দমকল ডাকতে না হয়। বাজার ফেরত বিশুবাবু ঢুকলেন এই সময়। থলেটা টেবিলের পায়ের সঙ্গে ঠেস দিয়ে দাঁড় করিয়ে আয়েশ করে বসলেন। রিটায়ার্ড সাব জজ, এ পাড়ায় এসে বাড়ি করেছেন বছর ২ হলো।
ও হরিপদ, কই ফার্স্ট পেজটা দেখি। খদ্দেরের হাত খসা খবরের কাগজ হরিপদ দখল পেয়েছিল একটু আগে। ঠাকুর প্রণাম সারার মতন নম নম করে হেডলাইনে চোখ বুলোতে বুলোতে অন্যমনস্ক চোখে রাস্তা দেখছিল। বিশুবাবুকে খেয়াল করেনি, কথাটাও প্রথম দফায় শুনতে পেল না। তা কানের দোষ নেই, সামনের রাস্তায় অষ্টপ্রহর কাজ হচ্ছে। দুটো স্টিম রোলার ঝকড় ঝাই করে কানের মাথা খেয়ে ফেলছে। ওদের রেলগাড়ি খেলা আর কতক্ষণ চলবে কে জানে। বাতাসে পিচ গলানো ধোঁয়া আর ঝাঁঝালো গন্ধ। ফুরনের মজুররা পাথরকুচিতে যেন চিটে গুড়মা খাচ্ছে। রাস্তার বহর বেড়ে গেছে অনেকটা, শাড়ির ফলস বসানোর মতন পাড় লাগানো হচ্ছে যেন। সেই পুরনো বাপের কালের গপ্পটাই আবার শোনা যাচ্ছে নতুন করে। বিটি রোডে নাকি ফুটপাত হবে, ট্রাম লাইন বসবে। কিন্তু বিশ্বাস হয় না হরিপদর। গভর্নমেন্টের কুম্ভকর্ণ জেগেছে বটে, কিন্তু আবার পাশ ফিরে শুতে কতক্ষণ। তা না হলে রাস্তায় তেঠাঙা দূরবীন দাঁড় করিয়ে ওভারসিয়ার ইঞ্জিনিয়ারদের চোখ মারামারি আর ফিতে টানাটানি তো প্রায় ফি বছরই দেখে আসছে। বিশুবাবু এবার গলার ভলিউম বাড়িয়ে রিপিট করলেন কথাটা। ফিরে তাকিয়ে একগাল হাসলো হরিপদ। এই যে চৌধুরী মশাই, বাজার হয়ে গেল আপনার? কি আর দেখবেন স্যার, পাতাটা তো শুধু খুন জখম আর দুর্ঘটনা দিয়ে ভর্তি। মনে হয় চাপ চাপ রক্ত লেগে আছে, তা কানো যায় না। শুধু ফার্স্ট পেজ নয়, পুরো কাগজখানাই বিশুবাবুর হাতে চালান করে দিতে দিতে ফের বলল, চা খাবেন তো? দাঁড়ান, ফার্স্ট ক্লাস করে চা বানাই 2 কাপ। আপনার অনারে আমিও খাই একটু। থ্যাংক ইউ। বিশুবাবু ঠ্যাঙের চেন পরানো কপালের চোখখানা টেনে নাকের ডগায় নামালেন। যা বলেছ হরিপদ, এ এক্কেবারে হাসপাতালের বুলেটিনই হয়ে গেছে, মর্গের ইস্তাহার। তবু অভ্যেস, কি করি বলো, মনটা ছুকছুক করে। মনে হয়, কি মনে হয় আর বলা হলো না বিশুবাবুর। মাঝপথে কথা বন্ধ হয়ে গেল। দোকানের পিছন দিকের আবছায়ায় খুঁটিতে ঠেস দিয়ে ঝিম মেরে বসে থাকা লোকটা এবার উঠে দাঁড়ালো। পা টেনে টেনে হরিপদর পাশে এসে দাঁড়ালো। মনে হলো ঝড়ে দুমড়ানো একটা বিপজ্জনক লাইট পোস্ট কেটে আছে। নিজের স্পেশাল গ্লাসটায় লিকার ঢালছিল এক মনে। চমকে তাকিয়ে দেখলো সেই লোকটা। 6 ফুটের বেশি হবে টান হয়ে দাঁড়ালে, কিন্তু এখন আর শরীরটা সেভাবে দাঁড়ায় না। পাপেট শোয়ের আড়ষ্ট পুতুলের মতন। বেজায় গায়ে তারের ফাঁস আটকে যাওয়ায় কলকব্জা বুঝি ঠিকভাবে খেলছে না। তবু তাকিয়ে দেখার মতো চেহারা বটে। ট্রাউজার্সের ওপরে একটা হলদে কালো ডোরাকাটা গেঞ্জি, কঠিন ধাতুতে ঢালাই করা মুখখানা চাপদাড়িতেও চাপা পড়েনি, জলজলে চোখ, বাবুইয়ের বাসার মতন ঘন বুনোট চুল, যেন স্কাল ক্যাপ পরেছে। সকালে যখন প্রথম ঢুকেছিল দোকানে, তখনও হরিপদ চমকে উঠেছিল। এ পাড়ায় আনকরা নতুন মুখ বলে কি? বোধ হয় না। তারপর কাপে ডিশে ঠক ঠক শব্দ শুনে তাকিয়ে দেখছিল লোকটা চা খাচ্ছে। হাতটা কাঁপছে যাচ্ছে তাই ভাবে। সেই বেজুত হাতেই অনেক কসরত করে যখন সিগারেট পাকাচ্ছিল তখনও লক্ষ্য করেছে। হরিপদর মনের মধ্যে চাপা অস্বস্তি ছড়িয়ে পড়েছিল তামাক পোড়ার কটু গন্ধে। বুঝে নিয়েছিল যা বোঝার, ঝামেলা না পাকিয়ে ভালোই ভালোই উঠে গেলেই মঙ্গল। কিন্তু লোকটা উঠছিল না, ওঠার কোনো লক্ষণই ছিল না ওর মধ্যে। যেন বসতেই এসেছে, খাওয়াটা উপলক্ষ। নামতা পড়ার সুরে ছোকরা চাকর পেছন থেকে চেঁচালো, 4 টাকা 75। 5 টাকার নোটটা ডেলা পাকিয়ে ছুঁড়ে দিয়ে লোকটা শিক্ষিতক অপেক্ষা করলো না। বিচিত্র কায়দায় হেঁটে চালাঘর থেকে বেরিয়ে গেল টলতে টলতে। হরিপদ মিথ্যেই ক্যাশ বাক্স হাতড়ালো। বিশুবাবুর চাপা গলা শোনা গেল, কি সর্বনাশ, এটি কোত্থেকে এলো? ভেতর পল্লীর দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া মূর্তিটার দিকে চোখ রেখে চায়ে চিনি মেশাচ্ছিল হরিপদ। ফিরে তাকিয়ে বলল, কি জানি কোথাকার লোক, আজই প্রথম দেখলাম। তাই? এখনো বেঁচে আছে? আশ্চর্য। টিফিন শেষের ঘন্টা পড়ল স্কুলে।
তিন মাস্টার কান পেতে বোধহয় ওদের কথাবার্তা শুনছিল এতক্ষণ। একজন বলল, হ্যাঁ মশাই, চেনেন নাকি লোকটাকে? বিশুবাবু ইতস্তত করে হরিপদর দিকে জিজ্ঞাসুর চোখে তাকালেন। হরিপদও মাথা নেড়ে টিকমার্ক দিতে নিশ্চিন্ত হয়ে বললেন, বিলক্ষণ, আপনারা রাজা মুস্তাফির নাম শুনেছেন? শোনেননি? সে কি, একসময় সিকি কলকাতা নীল ডাউন হয়ে থাকতো ওর দাপটে। আপনারা ছেলে মানুষ তাই হয়তো জানেন না, কিন্তু আমরা জানি। গোটা সেন্ট্রাল ক্যালকাটার টেরর রাজা মস্তান ছিল এক বিখ্যাত নেতার মাসলম্যান। তার নাম করতে চাই না, তিনি আবার মিনিস্টারও হয়েছিলেন। মুখ দেখেই বুঝলেন ওরা কিছু জানে না। অবশ্যই এগুলো তো আর খবরের কাগজের খবর নয়, রাজনীতির গোপন কলকাঠি, ভেতরের কেচ্ছা। শ্রোতারা উঠে দাঁড়িয়েছিল। সময় হয়ে গেছে, আবার বোধহয় স্কুলে ফিরবে। যে প্রশ্ন করেছিল সে একাই বিশুবাবুর দিকে এগিয়ে এলো। একটা ঢোক গিলে বলল, তারপর? তারপর যেমন হয় কালের নিয়মে। বিশুবাবু সংক্ষেপ করলেন তার কাহিনী। রাজা বদল হলো, লাস্ট ইলেকশনে মিনিস্টার ডিগবাজি খেলেন, সাংবাদিকদের কলম থেকেও মুছে গেলেন, রাজা মস্তানের খেলও খতম হলো। শিকারের নিয়তি শেষ পর্যন্ত শিকারের হাতেই বাঁধা থাকে। যাদের সে পাড়া ছাড়া করে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল তারাও তককে তককে ছিল। অসতর্ক মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে টুটি কামড়ে ধরল। শুনেছিলাম নিকাশ হয়ে গেছে। এনিহাউ, হি ইজ ডেড নাও। ছেলেটা আর দাঁড়ালো না। হরিপদ চায়ের কাপ আর গেলাস নিয়ে তার মাচান থেকে নেমে এলো। নিন, ধরুন। শুনেছ তক স্যার, আমার প্যালপিটেশন। আপনার চা? কাগজটা আলগা হাতে ধরে বিশুবাবু কি ভাবছিলেন। অন্যমনস্ক গলায় বললেন, ও হ্যাঁ। মর্গ থেকে যেভাবে কাটাছেঁড়া করা লাশ ফেরত আসে, হাসপাতাল সেভাবেই ওকে বাড়ি পাঠিয়েছিল ঠিক 6 মাসের মাথায়। শরীরে তখন 7 তালি, যেন এখানে পকেট ওখানে পকেট, ভেঙে টুকরো হয়ে যাওয়া হাড়ের অন্ধি সন্ধিতে মেটাল নেল। স্রেফ আয়ুর জোরে খুনে নেকড়েদের হামলা থেকে যদি বা বেঁচে গেছে, সার্জেনদের মেরামতি থেকে যে বাঁচেনি সেটা টের পেতে অনেকটা দেরি হয়ে গেল। জটিল এমার্জেন্সি অপারেশনের সামান্য ভুলচুকের ফলে স্নায়ু, শিরা, লিগামেন্টের কোথায় যে কি ড্যামেজ হয়ে গিয়েছিল তার বোঝা গেল না। লাঠি ধরে আর প্রতিমার কাঁধে হাত রেখে যখন এক পা করে হাঁটতে শিখছে, তখনই রাজা মনে মনে বুঝে নিয়েছিল সে চিরদিনের মতন একটা মেয়ের ঘাড়ে বোঝা হয়ে চেপে গেল। শুধু হাসপাতাল নয়, বাইরের জগৎ থেকেও তার যাবজ্জীবন ছুটি হয়ে গেছে। তাই ঘরে বাইরে ধস্ত নষ্ট একটা মানুষের বেঁচে থাকার আর কোনো অর্থই হয় না। তার মতো বেপরোয়া লড়াকু পুরুষের কাছে মারের চেয়ে হারটা যে কত বেশি মারাত্মক সে কথা কে কাকে বোঝাবে। অন্তত প্রতিমাকে বোঝানো যেত না। তার বিবর্ণ থমথমে মুখের দিকে তাকিয়ে প্রতিমা বলতো, তুমি কিচ্ছু ভেবো না, দেখো আবার আগের মতন সব ঠিক হয়ে যাবে। রাজা আক্রোশে মাথা ঝাঁকাতো আর বলতো, না, শেষ, আমার সব শেষ। প্রতিমা মুখে হাত চাপা দিয়ে বলতো, ওরকম বলতে নেই, ভাবতেও নেই, জীবনে কিছুই শেষ হয়ে যায় না। আমি তবে পাশে আছি কি জন্যে? ও কলেজে পড়া মেয়ে, ওর মুখে ভাষা আছে, রাজার মুখে অত জোগায় না। উঠোনের এক কোণে তার মোটর সাইকেল, তার যুদ্ধযান চৈতকের মতন মুখ থুবড়ে পড়ে আছে। চাকা দুটোর হাওয়া বেরিয়ে দুমড়ে বসে গেছে, ধুলো জমেছে। এখনো মরেনি, অথচ সাদা চাদরের মতন একটা প্লাস্টিক শিট দিয়ে ওর মুখ মাথা ঢেকে দেওয়া। কত দিন রাতের সঙ্গী, কত স্মৃতির বাহন ওই বাইক। ঝড় তুলে শহর তোলপাড় করেছে ওর পিঠে চেপে। সার্কাসের খেলা না, সত্যিকারের মৃত্যু ঝাঁপ দিয়েছে কতবার। বুকের ভেতরটা হু হু করে উঠল রাজার। নাটকের একটি সংলাপ তার মনে পড়ে গেল কতকাল পরে। আর কি ওটা চালাতে পারবো? কেন পারবে না? প্রতিমা সান্ত্বনা দিচ্ছে। মনে থাকবে। যন্ত্রণায় মুখ কুঁচকে হাসছিল রাজা। হাসছো যে? জবাব দেয়নি সঙ্গে সঙ্গে।
পরে একটা দীর্ঘ নিঃশ্বাস নিঃশব্দে মিশিয়ে বলেছিল, কাঁদতে পারি না বলে। ক্রমে লাঠি ছাড়ল, সেই সঙ্গে শেষ আশাটুকুও। প্রতিমাকে ছেড়ে দিয়ে যখন নিজের পায়ে দাঁড়ালো, পা ঘষতে ঘষতে খানিকটা নাচের ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই নতুন উপসর্গগুলো দেখা দিতে আরম্ভ করেছে এক এক করে। শিরদাঁড়ার ছিলেই টান পড়ল, কোমরটা সিমেন্টের বস্তার মতন জমে শক্ত আর ভারী হয়ে উঠল। একটা পা শুকিয়ে আসতে লাগলো ভেতর থেকে, একটা হাত আর বসে নেই, কাঁপে। ঝিঝি ধরা একটা যন্ত্রণা সারা শরীরে চলে বেড়ায়, জায়গা বদল করে। ডাক্তাররা বলেন আর কিছুই করার নেই, পঙ্গুত্ব আসছে, হয়তো অন্ধত্ব। মনে মনে প্রস্তুত থাকাই ভালো। প্রতিমা এখন আর মুখে সান্ত্বনা দেয় না, লুকিয়ে কাঁদে, কিন্তু ভেঙে পড়ে না তবু। প্রতিমার এই চেহারা রাজার চোখে কেমন অচেনা, কেমন বিস্ময়কর, দুর্বোধ্য। রাজা যেখানে ছেড়েছিল, প্রতিমার লড়াই শুরু হয়ে গেল ঠিক সেইখান থেকে। যেন যত দুর্ভাগ্য তাকে চেপে ধরেছে, তার জেদ বেড়ে যাচ্ছে ততই। একদিকে সংসারের অনটন, অর্থাভাব, অন্যদিকে স্বামী আর ছেলে। বাবলুর বয়স যখন 2 কি 2.25, তখন মেনেঞ্জাইটিসের মুখ থেকে একরকম অসাধ্য সাধন করেই ফিরিয়ে আনা হয়েছিল। অসুখটা তাকে প্রাণে মারতে পারল না বটে, কিন্তু সেই আক্রোশ মিটিয়ে গেল অন্যভাবে। প্রতিমার ভাগ্যটাই এরকম। জীবনে এতকাল যা কিছু সে পেয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গেই তা পেয়েছে, এবং অনিচ্ছা সত্ত্বেই পেয়েছে। চাকরিটা কিন্তু সেভাবে পেল না, নিজের ইচ্ছেই, নিজের চেষ্টায়। হাসপাতাল থেকে ফিরে এসেই জানতে পেরেছে প্রতিমা হাত পা গুটিয়ে বসে নেই। জখম হওয়া সংসারের হালটা শুধু কাঁধেই তুলে নেয়নি, দাঁড়ও টেনে চলেছে একই সঙ্গে। এই ঘর গেরস্থালি, রান্না বান্না থেকে শুরু করে দুটো প্রাণীর পরিচর্যা, সেবা, বলতে গেলে এক অমানুষিক ব্যাপার। অথচ ঘড়ির কাঁটা মতন সহজ স্বচ্ছন্দ গতিতে ঘুরে চলেছে তার দুটো হাত। দরজা খুলে দিয়েই প্রতিমা প্রায় ধমকের সুরে বলে, বাহ, বেশ লোক তো তুমি। সাত সকালে উঠেই কোথায় বেরিয়েছিলে? চা দিতে এসে দেখি বিছানা খালি। দিলে তো ফর নাথিং স্কুলটা কামাই করিয়ে। রাজা তেরচা চোখে প্রতিমাকে দেখলো শাড়ি পরা, চুল বাঁধা হয়ে গেছে, মুখে বোধহয় হালকা করে একটু প্রসাধনও। কোথাও বেরোতে যাচ্ছিল, সেই মুখোমুখি এসে পড়েছে। ওর কথার কোনো জবাব না দিয়ে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো টাল খেতে খেতে। মুখে কি কুলুপাটা, কথা বলছো না যে বড়? আমি এদিকে ভেবে মরছি। জুতোর র্যাকের পাশে একটা নিচু হাইটের চেয়ার পাতা, রাজার সুবিধার জন্যই কেনা হয়েছে, রাখাও আছে সেই জন্যেই। দাঁতে দাঁত চেপে তার উপর বসতে বসতে তেতো গলায় বলল, এত ভেবে মরার কি ছিল, গেলেই পারতে। আমি কি দুধের বাচ্চা? প্রতিমার মেজাজটাও ভালো ছিল না, গলায় সামান্য বুঝি ঝাঁজও ফুটল। কে বলেছে তুমি দুধের বাচ্চা? সদরে খিল চাপাতে চাপাতে বলল, দুধের বাচ্চার কাছে কেউ কিছু আশা করে না। রাজার মাথা গরম করতে চায়নি, তবু কথায় কথা ঘষা খেয়ে একটু তাত উঠল। তার মানে আমার কাছে কিছু আশা করো? কি আশা করো এখনো? জুতোর ফিতে খুলে দেবার জন্য এগিয়ে আসছিল প্রতিমা, একটু থমকে গেল, মনে হলো চোট খেয়েছে। তারপর বড় করে একটা নিঃশ্বাস টেনে বলল, এইটুকু আশা করেই যে নিজের কথাও একটু ভাববে। তাই তো ভাবছি। ভাবছি না তোমাকে কে বলল? পায়ের কাছে উবু হয়ে বসতেই পা টেনে নেবার চেষ্টা করলো রাজা। এই, খবরদার, জুতোয় হাত দেবে না। এসব মেয়েলি আদিক্ষেতা আমার ভালো লাগে না। নিষেধ শুনল না। প্রতিমা আজকাল কেমন একগুঁয়ে আর জেদি হয়ে উঠেছে, বরফের মতন ঠান্ডা কিন্তু কঠিন। মুখ নিচু করে ফিতে খুলতে খুলতে বলল, না লাগুক, আমার কিছুই আজকাল তোমার ভালো লাগে না তা জানি, তবু চোখের সামনে কারো কষ্ট দেখতে পারি না। গলাটা কেমন ধরা ধরা, বোধহয় চোখে জল আসবো আসবো করছে, ঠোঁট কাঁপছে, কারণ মাথাটা আরো নিচু করে ঝুঁকিয়ে দিয়েছে প্রতিমা। কেতরে পাশ ফিরে বসা রাজা ওর মুখটা দেখতে পেল না, অনুমান করে সামান্য গুটিয়ে গেল। খুব অভিমানী মেয়ে, এতদিন লক্ষ্য করেনি
অভিমানটা বোধহয় তার উপরেই, তাই সে সামান্য জোরে কথা বললেই মুখের রং বদলে যায়। কিছু একটা নরম কথা বলা উচিত হয়তো, কিন্তু রাজা কোনো কথা খুঁজে পেল না। প্রতিমাই আবার কথা বলল, তোমাকে পই পই করে বলেছি কিছুদিন সামলে সুমলে চলো, এরকম গোয়ার তুমি করে হুটহাট বেরিয়ে যেও না। রাজা বলতে গিয়েছিল, মরার ওপর আর কে খাড়ার ঘা দেবে প্রতিমা, সেরকম কিছু হলে তো বেঁচেই যাই। কথাটা মনের মধ্যেই চেপে রাখলো। বলল, কিন্তু আমার চা না খেয়ে বেরোনোর সঙ্গে তোমার স্কুলে না যাওয়ার কি সম্পর্ক, তা তো বুঝলাম না, গেলেই পারতে। বেশ বুদ্ধি, খালি বাড়িতে ওই হাবলা ছেলেকে রেখে যাব? কেন ঝুন্টি? ওই তো রোজ দেখে। এসেছে নাকি সে? বলা নেই কওয়া নেই ডুব মেরে বসলো। ও, ভাবছি ওর ভরসায় থাকা যাবে না, একটা যদি সর্বক্ষণের লোক পেতাম। কুলোতে পারবে না, রাজা নরম করে বলল, এতেই হিমশিম খাচ্ছ? তা ঠিক, তবে মুখ তুলল এতক্ষণে প্রতিমা। চোখের কোণ সত্যিই চিকচিক করছে যেন, কিন্তু কিছু একটা বলতে গিয়েও বলল না। তবে তারপর কি খেয়াল হতেই রাজা তাড়াতাড়ি বলল, কোথাও বেরোতে যাচ্ছিলে বোধহয়। জুতো খুলে র্যাকে গুছিয়ে রাখতে রাখতে বলল, ঘরে যাও, আমি তোমার চাটা নিয়ে এসে বলবো, একটা কথা আছে। হাসপাতাল থেকে প্রথম বাড়িতে পা দিয়েই যেমন হাওয়া বদল টের পেয়েছিল, আজও ঠিক তেমনি করেই ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পেরে গেল আজ সকালেই এই ঘরে কেউ বাইরের লোক এসেছিল। শিকারী প্রাণীর মতোই এই সিক্স সেন্স তার তৈরি হয়েছিল সেই সময় যখন সে প্রতিটি মুহূর্ত বাতাসের ইশারা মেনে চলত। দাড়ি কামাবার সময়, স্নানের সময়, এমনকি প্রতিমার সঙ্গে ঘনিষ্ঠ হবার সময়ও যন্ত্রটিকে নাগালের মধ্যে রাখত। কারণ ওই লোডেড পিস্তলের চেম্বারেই ছিল তার ভ্রমর কৌটো, ওর মধ্যে তার প্রাণ ভোমরা গচ্ছিত থাকত। সেটা খুব সুখের সময়, মধুর সময় ছিল না তার পক্ষে। তখন পৃথিবীর সবচেয়ে একা মানুষ ছিল রাজা। রাজার কোনো দল ছিল না, দল গড়া সে বরাবরই ভীষণ নাপছন্দ করত। অনেক বড় বড় অপারেশন সে একাই অপারেট করত। দলকে যারা বল ভাবে তারা ভুল করে, দল মানেই দুর্বলতা, লিকেজ। তাই ঝাঁপিয়ে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত কোনোদিন শত্রুপক্ষ তার গতিবিধি টের পায়নি। বিদ্যুৎ গতিতে বিপক্ষে ঘাঁটি ছত্রা খান করে ফিরে আসতে পেরেছে বারবার। বীরত্ব মানেই তো দুঃসাহস, প্রতি পদে মৃত্যুর ঝুঁকি নেবার কলজে। গ্যাং ফাইট আর লোক লাগিয়ে জঙ্গল বিট করিয়ে মাচায় বসে বাঘ শিকার একই কথা, ওর মধ্যে কোনো পৌরুষ নেই। সাবধানতাই আসল কথা, নিরাপত্তা কোনো কাজের কথা নয়। মনে আছে প্রথম দিকে প্রতিমাকেও সে এতটুকু বিশ্বাস করত না, তার হাতের রান্না পর্যন্ত যাচাই না করে মুখে দিত না। কোণঠাসা হলে মার্জারিও বাঘ হয়ে উঠতে পারে, এই বোধ তার লোপ পায়নি। ঠিক ভালোবেসে প্রতিমাকে ঘরে আনেনি রাজা, বিয়েটা গন্ধর্ব মতেও হয়নি। বিয়েটা বলতে গেলে হয়েছিল আসুরিক ভাবেই। নাগালের বাইরে একটা টাটকা গোলাপ ফুটে থাকলে কারো কারো যেমন হাত নিষ্পিস করে, খানিকটা লোভ, খানিকটা আক্রোশ আর অপমানের জ্বালা ক্ষমতা মাতাল রাজাকে এই কাজ করতে প্ররোচনা দিয়েছিল। সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে ওকে তুলে নিয়ে এসেছিল সে। মামার আশ্রয়ে থেকে কলেজে পড়ছিল প্রতিমা। ভালো মানুষ মামা কিছুদিন দৌড়াদৌড়ি করেছিলেন, কিন্তু একদিকে পুলিশ, অন্যদিকে তার স্ত্রী তাকে শেষ পর্যন্ত নিরস্ত করেছিল। মন্ত্রীর প্রোটেকশনে যে ঘুরে বেড়ায়, তাকে আইন ছোবে সাধ্য কি? রাজা বুঝতে পারল ঘরে যে এসেছিল সে বসেছিল তারই বিছানার কিনারায়। টিপয়টার অঙ্গভঙ্গি বুঝিয়ে দিল, সে চাও খেয়েছিল। বাতাস শুকে রাজা এস্টেটের দিকে এগোলো, চাপা গন্ধটা নির্ভুল। ভালো করে নজর করতে চুরুটের ছাইটুকু আলাদা করে চিনতে পারল। যে এসেছিল তার পরিচয় আর অজানা থাকলো না তার কাছে। লোকটা এখন প্রতিমার সবচেয়ে শুভানুধ্যায়ী, এই সংসারের ভালো মন্দ নিয়ে খুব ভাবিত। বোধহয়, বোধহয় কেন, নিশ্চয়ই তলায় তলায় প্রতিমার উপর তার একটা টান আছে। মানুষটা খারাপ তা নয়, তবে ভীতু টাইপের, যারা এক পা এগোয়
দুপা পেছোয় সেই রকম, কোনোদিনই দুঃসাহসের কাজ করতে পারবে না। যেটুকু এগিয়েছে তাতেই। অন্য সময় হলে লোকটার যে কি পরিণতি ঘটতো ভেবে রাজার ঠোঁটে এক টুকরো নিষ্ঠুর হাসি খেলে গেল। এ কি, এখনো দাঁড়িয়ে আছো? বসো। চা আর হালকা এক প্লেট জল খাবার নিয়ে ঘরে ঢুকেছিল প্রতিমা। টিপয়টি সোজা করে তাতে কাপ প্লেট নামালো। রাজা কোনো কথা বলল না, গম্ভীর মুখেই বসে পড়ল খাটের কিনারে। নিজেকে যেন সেই লোকটার জায়গায় বসিয়ে তার চোখ দিয়ে তাকিয়ে থাকলো প্রতিমার দিকে। নতুন দেখা, এই চোখ নিয়ে কখনো দেখেনি ওকে। যত দিন যাচ্ছে ততই যেন রূপ খোলতাই হচ্ছে প্রতিমার। এখনো রীতিমতো ফর্মে আছে বলা যায়। পরস্ত্রীর মতোই আকর্ষক, পরস্ত্রীর মতোই সুন্দরী। নাকি এই হতশ্রী সংসারের মধ্যে একান্ত বেমানান বলেই এমন লাগে? বুকের মধ্যে দম আটকে ও তাকিয়ে থাকলো। অক্ষম আক্রোশে নিষ্ঠুর হাতে আদর করতে ইচ্ছে করলো। চোখ দুটো গেলে দেবো কিন্তু, এই অসভ্য! প্রতিমা বহুদিন পর হঠাৎ চটুল ভঙ্গি করে বসলো। তাহলে সুবিধেই হয়। রাজার দুমুখ কথাটাকে গ্রাহ্যের মধ্যে আনলো না প্রতিমা। এক লহমার ছলক ভুলে অন্য গলায় কথা বলল, এই, একটা খবর আছে জানো, যে কথাটা তখন বলছিলাম। রাজা কোনো উত্তর করল না। আর একটা পার্ট টাইম কাজ পেয়েছি। পেয়েই গেছি ধরতে পারো। তুমি অমত করতে পারবে না কিন্তু। এখন টাকার সত্যিই খুব দরকার। সপ্তাহে 4 দিন, বিকেল 4টে থেকে 8টা। 600 মতন দেবে বলেছে। এই টাকাটা পেলে বাবলুর জন্য আর ভাবতে হবে না। আরো বড় স্পেশালিস্ট কাউকে দেখিয়ে। কাজটা কি তা তো বললে না। একটু মানে অন্যরকম, তাই বলছিলুম। এক বিলেত ফেরত লেডি ডাক্তারের চেম্বারে বসতে হবে। কাশির মতন ছোট্ট একটু শব্দ করে রাজা হাসল। ও, লেডি কম্পাউন্ডার নাকি নার্স? সে যাই হোক, লেডি ডাক্তার, তোমার দুশ্চিন্তার কিছু নেই। প্রতিমাও পাল্টা হাসলো ছোট্ট করে, চোখে চোখ বিধিয়ে কৌতুক করলো। তোমাদের দুজনের কল্যাণে নার্সিংয়েও আমার হাতেখড়ি হয়ে গেছে। তবে ওসব বোধ হয় না। যতদূর শুনেছি টিকিট লেখা, রুগীর কেস লেখা, এই সব খুব পারবো। কি পারবো না? তা ঠিক, তুমি পারবে। তোমার ইচ্ছে থাকলে সবই পারবে। কথাটার তলায় হয়তো একটা খোঁচা আছে ভেবে প্রতিমা বিষণ্ণ মুখে তাকালো। বিশুবাবু জালনায় আয়না ফিট করে খুর চালাচ্ছিলেন। 12 আনা গাল কামানো হয়েছে। এমন সময় চোখ পড়ল সামনের মাঠের দিকে। গাছের তলায় একটা লোক হাত পা ছড়িয়ে বিচিত্র ভঙ্গিতে পড়ে আছে। প্রথমে ভেবেছিলেন ঘুমোচ্ছে, কিন্তু মিনিট খানেক পরে আবার তাকাতেই কেমন খটকা লাগলো। এই মার্চ মাসের গরমে মুখের উপর বেলা 11টার রোদ্দুর নিয়ে কেউ ঘুমোয় না। তাছাড়া 4-5টা কাক কেমন সন্দেহজনক ভাবে লোকটার পাশে চক্কর দিয়ে উড়ে উড়ে বসছে। তাদের উত্তেজিত খা খা ডাক শুনে বুকের ভেতরটা ধক করে উঠল। তবে কি মরে পড়ে আছে লোকটা? এই কদিন আগেই তো বিটি রোডের নালার ধারে একটা ডেড বডি ওভাবে পড়েছিল। খুন ফুন আজকাল কিছু ব্যাপার না। দাড়ি কামানো অসম্পূর্ণ রেখেই উদ্বেগে তাকিয়ে থাকলেন বিশুবাবু। কি করবেন? তার এখন কি করা কর্তব্য ভেবে পেলেন না। বাড়িতে ফোন নেই। ফোন করতে গেলেও পাশের বাড়িতে ছুটতে হবে। এই বেলা 11টায় সে বাড়ির পুরুষরা নিশ্চয়ই অফিসে কলেজে বেরিয়ে গেছে। যাই হোক, তার আগে লোকটা মরে গেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া দরকার। গিন্নিকে ডাকলেন, কিন্তু সাড়া না পেয়ে ওই অবস্থায় পায়ে চটি গলিয়ে নিচে নেমে গেলেন। ঊর্ধ্বশ্বাসে ফিরে এলেন একটু পরেই। উত্তেজিত হাঁকডাক শুনে স্ত্রী কুসুম কামিনী বেরিয়ে এসে একটু পরে স্বামীর বিচিত্র মূর্তি দেখে থ হয়ে গেলেন। মুখময় থোকা থোকা সাবানের ফেনা, গেঞ্জির তলায় লুঙ্গির একটা প্যাচ খসে গেছে, পায়ে এক পাটি রাবারের চটি। উত্তেজনায় হাঁপাচ্ছেন। সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসার দরুনও বটে। ভেতরে নাড়া খেলেও অভ্যেস মাফিক ঝংকার দিলেন, কুকুরে কামড়েছে না ডাকাত পড়েছে বাড়িতে? হ্যাঁ,
ওরকম বিতিকিচ্ছিরি চেঁচাচ্ছ কেন? তুমি না প্রেশারের রোগী? আর প্রেশার! হাঁপ সামলাতে সামলাতে বললেন, ওদিকে ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? আঙুল বরাবর তাকিয়ে কুসুম কামিনী কিছু দেখতে পেলেন না, কারণ বিশুবাবু দাঁড়িয়েছিলেন সিঁড়ির মাথায়। সে খুন হয়েছে, দেখবে এসো। আহা, মেয়েটার আবার সাড়ে সর্বনাশ হলো। ফ্যাকাশে মুখে কুসুম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন কপলক। তারপর কাপা গলায় জিজ্ঞাসা করলেন, কে? কার কথা বলছো? সেদিন যাকে হরিপদর দোকানে দেখেছিলুম সে, রাজা, আমাদের জামাই। জামাই কথাটা উত্তেজনার মাথায় আজ এত কাল পরে ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল। বোধহয় খেয়ালও করলেন না। স্ত্রীর হাত ধরে পাশের ঘরের দিকে টানলেন, নিজের চোখে দেখে যাও। টানতে টানতে একেবারে জালনার সামনে নিয়ে এলেন। বিমুড়ো কুসুম ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছিলেন না, কিন্তু জালনা দিয়ে তাকিয়ে আর এক বিস্ময়, গাছতলা ফাঁকা, কোথাও কেউ নেই। রীতিমতন বোকা বনে গেলেন। কি আশ্চর্য, এ কি কাণ্ড! সত্যি তোমার না ভীমরতি ধরেছে। বাহ, নিজের চোখে দেখে এলাম কাছে গিয়ে। এই তো তোমার দেখা, পুজো ফেলে ধড়মড় করে উঠে এলাম। অহমিকায় লাগলো, এমন আহাম্মক বনে যাবেন কে জানতো। বললেন, পর পর দুটো দিন কেউ ভুল দেখতে পারে না, আমি ঠিকই ধরেছিলাম ওরা এ পাড়াতেই কোথাও উঠে এসেছে। কুসুম বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, মেয়েটাকে কতকাল দেখি না। মাঠের পাশের সরু গলিটা দিয়ে বাড়ির পথ শর্টকাট করতে করতে রাজার মনে হলো, এই জীবনটা বড় তাড়াতাড়ি যেন শেষ হয়ে এলো। এত দ্রুত তার সর্বস্ব ফুরিয়ে যাবে কেউ কি ভেবেছিল? এখন দিন কাটে না, রাত কাটে না অবস্থা। প্রতিমা তাদের লাইব্রেরি থেকে গল্পের বই এনে দিয়ে বলে, পড়ো, পড়েই দেখো না ভালো লাগবে। আর যদি ভালো নাই লাগে, ক্ষতি নেই, সময় তো কাটবে। যেমন আমাকে নিয়ে তোমার সময় কেটে যাচ্ছে হু হু করে। হু হু শব্দটার উপরে এমন একটা আলগা মোচড় দেয় যে কথাটার মধ্যে অভিমান না বিদ্রূপের খোঁচা ঠিক ধরতে পারে না। প্রথম দিকে মনে হতো প্রতিমা বোধহয় আর কাউকে ভালোবাসতো। জোর করে ছিনিয়ে আনার পর এবং ভয় দেখিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করার পর ঘৃণায় এবং নিরুপায় ক্রোধে সে ধিকি ধিকি জ্বলছে। অথচ কোনোদিন এমন কোনো উদ্ভট কাজ করেনি, ক্ষিপ্ত আচরণ করেনি, কিংবা জিভে দাঁতে ঝগড়া করেনি যা থেকে সেই চাপা আগুনের আঁচ পাওয়া যায়। প্রতিমা নিজের মধ্যে নিজেকে এমনভাবে গুটিয়ে নিয়েছিল যে কচ্ছপের মতোই তার খোলা না ভেঙে তাকে ছোবার উপায় ছিল না। তার উপেক্ষা, অনীহা, উদাসীনতা আর শীতল নিষ্ক্রিয়তা শুধু অনুভব করা যেত, দেখা যেত না। একটা অদৃশ্য দেওয়ালে রাজার যেন বারে বারে মাথা ঠুকে গেছে, অথচ কিছুই করার থাকেনি। ছায়ার সঙ্গে কি যুদ্ধ করা যায়? নিজের অস্তিত্বকে যে হাওয়ায় মিশিয়ে দিয়েছে তাকে পীড়ন করবে কে? বন্দুকের নল যার মাউথপিস, বোমার পর বোমা ছুঁড়ে যে একটা গোটা পাড়া জ্বালিয়ে দিতে পারে, শুধু হাতে যে মোটেই নিরস্ত্র নয় এবং কখনো কখনো আরো বেশি বিপজ্জনক, সেই সূক্ষ্মকর্ম অন্তত তার পক্ষে সম্ভব নয়। কারণ এই দুর্ঘটনার আগে পর্যন্ত সত্যি বলতে কি তার হৃদয় ছিল না, ছিল ভগবত দত্ত একজোড়া হার্ট লাং মেশিন। তাই যে রাতে সে মৃত্যুর বৈঠকখানায় পৌঁছে গিয়েছিল, সেইখান থেকে ফিরে আসার কোনো কথাই ছিল না। তখন প্রতিমা অনায়াসেই পালিয়ে যেতে পারত, হয়তো পালাবারও দরকার হতো না। যাবতীয় সঞ্চয় নিয়ে সামান্য একটু সরে দাঁড়ানোই যথেষ্ট হতো। তখন প্রতিমা ঠিক উল্টোটাই করেছে, অসুস্থ শিশুকেও পরের কাছে ফেলে রেখে হাসপাতালে ধর্ণা দিয়েছে, পাগলের মতন সারা শহর চষে বেরিয়েছে, রক্ত জোগাড় করেছে বোতলের পর বোতল। অমানসিক জীবন শক্তি আর পরমায়ুর জোরে রাজা যখন টিকে যাবে বলে মনে হয়েছে, তখন নিরাপদ পাড়ায় তার জন্য বাড়ি খুঁজে বার করেছে। নিজের একটা ভদ্রগোছের চাকরি জুটিয়ে নিয়েছে অনেক ছোটাছুটি ধরা করা করে। তারপর প্রায় আধখানা বছর পেরিয়ে হসপিটাল বেড থেকে যখন ঘরের বিছানায় ফিরেছিল,
তখন শুশ্রূষায় নিজেকে নিংড়ে দিয়েছে প্রতিমা। অথচ কি স্বার্থ ছিল তার এর পেছনে? আখেরে কোনো লাভ? ঘৃণা আর ক্রোধের বাষ্পই কি ফোঁটায় ফোঁটায় চোলাই হয়ে গিয়েছিল ভালোবাসায়? নাকি এটাই প্রতিহিংসার প্রেম, বিদ্বেষের অনুরাগ? হয়তো রাজার অবধারিত পরাজয়কেই প্রকট করে তুলেছে। এই মুহূর্তের মধ্যেও অপমানের প্রতিশোধ আছে তবে কি? সব কেমন জট পাকিয়ে যাচ্ছে, স্পষ্ট হচ্ছে না। জমা খরচের হিসেবটা একদিন রাজার কাছে খুব পরিষ্কার ছিল, হয় যোগ নয় বিয়োগ। নবেন্দুর ব্যাপারটা কেন যে এমন ঘোলাটে করে রেখে দিচ্ছে প্রতিমা, কে জানে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে ফিনিশিং টাচ দিচ্ছিল প্রতিমা, দ্রুত হাতে। শাড়ির আঁচলটা পিছলে গেছে কাঁধ থেকে, যেন ওয়ার্নিং বেল বেজে যাচ্ছে। গ্রিন রুম, উইংস, স্টেজ, পর্দা উঠছে, জমাট স্তব্ধতা, দর্শক। চেয়ারে দুমড়ে মুচড়ে বসে আছে রাজা, পলকা ঠুনকো প্রকাণ্ড একটা কাচের মানুষ, নিঃশব্দ। আমি একটু বেরোচ্ছি। ঠোঁটে লিপস্টিক টানলো আবছা করে। কোথায়? দূরে কোথাও না, কাছেই। জানি, দূরে আর কোথায় যাবে। নড়ন্ত শরীরটা হঠাৎ থেমে জমাট বেঁধে গেল বেজায়গায়। আয়নার ভেতর দিয়ে চোখে চোখে তাকিয়ে থাকলো প্রতিমা। ওদিকে বাইরে একটা লোক বোধহয় ঘেমে উঠেছে। কাওয়ার্ড! কাওয়ার্ড! দাঁতে দাঁত চেপে জিমন্যাস্ট সুধীরদা বলল, তোর হাত ছিল না? রক্তে লাল হয়ে ওঠা তুলোর ডেলা ছুঁড়ে ফেলে দিয়ে টিনচার আয়োডিনের শিশিটা খুললেন। কাটা ঘায়ে নুনের ছিটে পড়ল, সর্বাঙ্গ জ্বলছে। সারা জীবন শুধু হাত পেতে নিতেই শিখলি? দে, ফিরিয়ে দে। মারের ধার রাখতে নেই বলেই দুম করে একটা ঘুষি মারলেন মুখের ভালো দিকটায়। মাথাটা ঘুরে গেল রাজার। জীবনটাও সেই 16 বছর বয়স থেকেই, তার আগে পর্যন্ত শুধু মার খেয়েই এসেছে রাজা। শুধু মার, ঘরে বাইরে, কারণে অকারণেই বেশি। এক একটা মানুষ শুধু মার খাওয়ার জন্যই জন্মায়। রাজাও জন্মেছিল সেইভাবেই। রাজা তো রাজার ছেলেই ছিল, বাড়ি ভর্তি সচ্ছলতার মধ্যেই জন্মেছিল। কিন্তু বাবা হঠাৎ চলে যাবার পর কাকাদের পোয়াবারও হলো। তারপর ঘোর অত্যাচারের দিন। টর্চার, কেবলই টর্চার। লুটেরাদের রাজত্বে এক সরল অনভিজ্ঞ বিধবা আর তার অপগণ্ড শিশুটি সেই বিশাল বাড়ির এক কোণে আবর্জনার মতন শুধু পেট ভাতায় পড়ে থাকলো। মা পাখিটা ডানার নিচে ঢেকে ঢুকে রেখেছিল যতদিন পেরেছিল। তারপর তার দিনও শেষ হলো। ততদিনে স্কুলের গণ্ডি পেরিয়েছে রাজা, সেই সঙ্গে বাড়ির চৌকাঠও। কিন্তু যা হতে চেয়েছিল হলো না। চারপাশের মানুষ তা হতে দিল না। উল্টো মুখে রাজার দৌড় শুরু হলো, মানুষের প্রতি অবিশ্বাসে, আক্রোশে, ঘৃণায়। চোখের জল বাষ্প হয়ে উড়ে গেছে কবেই। পিছনে অতীতটা মুছে গেছে কবেই। ভবিষ্যৎটা অস্থির, ঝাপসা। ছেলেটা দালানে বসে মুড়ি খাচ্ছিল দুলে দুলে, আর আফিমখোর বুড়োর মতন ঝিমোচ্ছিল। বুড়োই বটে, অকাল বুড়ো, বিলকুল জড়ভরত। সারাদিন বিশেষ নড়াচড়া নেই, এক জায়গাতেই বসে থাকে, আর চলাচলের অভাবটা বোধহয় পুষিয়ে নেয় ওই দুলুনিতে। সামনের খাবার কিংবা ছবির বই ছড়ানো থাকে, একটা দুটো সস্তার খেলনা, ছুঁয়ে দেখে কি দেখে না, যেন অন্য জগতের শিশু। টকটকে ফর্সা রং, বুক পেট বেশ নধর নাদুস, কিন্তু কোমরের নিচ থেকে দুর্বল, উরুভঙ্গে কুরুবর। কোথায় শোনা এই কথাটাই মনে পড়ে প্রত্যেকবার। ছেলেটা দাঁড়াতে পারে না। সেটা ওর কমজোরি পায়ের জন্যেই সবটা, না মাথার জন্যে বলা শক্ত? মাথাটা অস্বাভাবিক বড়, দেহের তুলনায় তো বটেই, বয়সের তুলনায়ও মনে এসে যেতে বাধ্য। অশক্ত অনিচ্ছুক ঘাড়ে কেউ বুঝি একটা বড়সড় ভারী মুখ চাপিয়ে দিয়ে গেছে। 5 বছরের শিশুর 25 বছরের শিরোপা। তবে বামন না। বামনদের বেলায় মুখে যে পাকা ভাবটা আসে তা নেই। সরল ভাবুক ভাবুক মুখ, ফ্যালফেলে চাউনি, কলকাতার টেলিফোনের মতন,
মনে হয় বাইরের জগতের কানেকশন পেতে দেরি হচ্ছে। তারপর মগজের মধ্যে রিং হতে থাকে, ধরবে কি ধরবে না করে ধরে, কিন্তু কথা পরিষ্কার বোঝা যায় না। তবে ওর মা প্রতিমা ঠিক বুঝতে পারে, সে বুঝি ওর দিকে একটা কান পেতেই থাকে। এখন ওর মা বাড়িতে নেই, বেরিয়েছে, কখন ফিরবে কে জানে। তবে যতক্ষণ না ফিরছে ততক্ষণ রাজাই ওর একমাত্র রক্ষক, জিম্মাদার, যার সঙ্গে ওর দূরত্ব অনেক। সে ওর ভাষাটা সঠিক বুঝতে পারে না, মনে হতে পারে এক পঙ্গু আর এক পঙ্গুকে পাহারা দিচ্ছে, কিন্তু তাই কি? নাকি এক প্রফেশনাল কিলার বসে আছে এক চলৎশক্তিহীন নিষ্পাপ অবোধ শিশুর সামনে? পরস্পরের মধ্যে কোনো সম্পর্কই গড়ে ওঠেনি আজ পর্যন্ত, কথা বলেনি, ডাকেনি পর্যন্ত কেউ কাউকে কোনোদিন। চেয়ারে বসে থাকতে থাকতে মনে পড়ল অনেকদিন আগে হিন্দি সিনেমায় দেখা সেই দৃশ্যটা, এক ঘুমন্ত শিশুর শিয়রে ফনা তুলে এক রাজগোখরো ওর নিঃশ্বাসের তালে তালে দুলছে, রুদ্ধশ্বাসে একটা মুহূর্ত থমকে আছে অনন্তকালের মতন। বোঝা যাচ্ছে না এক মুহূর্ত পরে কি হবে। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর একটা ছোবল উদ্যত হয়ে আছে দর্শকদের পলক ফেলার অপেক্ষায়। ঠিক দুঃস্বপ্ন নয়, তবু ঘুমটা ভেঙে যেতে মনটা খুব খারাপ হয়ে গেল। সেই ছেলেবেলার চোখের জলে চোখের পলক ছপ ছপ করছে টের পেল। বাবার সঙ্গে এই তার শেষ ছবি, ধার জ্বলে হলদে হয়ে যাওয়া অ্যালবামের ফটোর মতন। বাবার মৃত্যুটা ঘটেছিল চোখের আড়ালেই, মুখাগ্নি করার সুযোগও পায়নি সে। গঙ্গার বানের মুখে পড়ে নৌকাটা তলিয়ে যাবার পর ডেড বডির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। কতই বা বয়স তখন রাজার, 7 কি 8। পাখিটার জন্য খুব কষ্ট হতো, উড়িয়ে দিতে ইচ্ছে করত, সুযোগ পেত না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখত। পাখিটা খাঁচার শলা ঠোকরাতো সারাদিন, বোধহয় ভেঙে বেরুতে চাইতো, পারতো না। সেদিন বাবা অফিস থেকে ফিরছিল, বাবার চোখের সামনে ঘটে গেল ঘটনাটা। 3 তলার বারান্দার হুক থেকে পারতে গিয়ে রাজার হাত ফসকে খাঁচাটা গিয়ে পড়ল সোজা নিচের ফুটপাথে। পুরনো খাঁচাটা ভেঙে তুবড়ে ছেত্রে গেল। খাঁচা থেকে ছিটকে বেরিয়ে পাখিটা গিয়ে পড়ল রাস্তার মাঝখানে। মরল না, শুধু পাখা ঝাপটে উঠে ঝিম ধরে দাঁড়িয়ে থাকলো মুহূর্ত। রাজা ভেবেছিল এই সুযোগ, ও এইবার উড়ে পালাবে। পাখিটা কিন্তু উড়ল না, লাফাতে লাফাতে ছুটে এলো সেই ভাঙা খাঁচার কাছে, গৃহহারা দিশেহারার মতন। তারপর কি আশ্চর্য, বারবার সেই তালগোল পাকানো খাঁচার ভেতর ঢুকে পড়ার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। পাখিটাকে ধরে বাবা যখন বাড়ির ভেতর ফিরিয়ে নিয়ে এলো, তখন রাজার সে কি হাউ হাউ কান্না। বাবা হেসে বলেছিল, দূর পাগল ছেলে, খাঁচা ভেঙেছে তো কি হয়েছে, আবার নতুন খাঁচা কিনে আনবো এক্ষুনি। বাবা বুঝতে পারেননি খাঁচা নয়, রাজা সেদিন কেঁদেছিল পাখির জন্যেই। বিছানার ওপর চাঁদের আলো এসে পড়েছে, বোধহয় শেষ রাত। রাজা ধীরে ধীরে উঠে বসল, গলা বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে। টিপয় থেকে জল খেলো ঢকঢক করে, খাট থেকে নেমে এগিয়ে গেল। 2 ঘরের মাঝখানের দরজাটা খোলাই থাকে। ম্লান চাঁদের আলোয় দেখতে পেল প্রতিমা ছেলের গলা জড়িয়ে ধরে ঘুমের অতলে তলিয়ে আছে। কেমন মনে হলো ঘুমের ভেতর নয়, জলের অতলে শুয়ে আছে প্রতিমার নিস্পন্দ প্রাণহীন দেহ। নিরেট পাথরের বোল্ডারের মতন একটা বেঢপ মাথা বেঁধে দিয়েছে কেউ। কে? অস্থির পায়ে দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো রাজা। পেঁপে গাছের ছায়াটা হেলে আছে উঠোনের কোণে। উঠোন ফাঁকা, মৃতদেহ বিছানা থেকে সরিয়ে নিয়ে গেলে যেমন লাগে। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তার মনে পড়ল আজ সকালেই লোহা লক্করের গোডাউনের মালিক কিষণ সিং এসেছিল টেম্পো নিয়ে। গোভাগাড়ে নিয়ে যাওয়ার মতন জগদ্দলটাকে তুলে নিয়ে গেল টেনে হিঁচড়ে। 3 টুকরো হয়ে যাওয়া রাজার একটা টুকরো। গরুর মতন চোখ করে হেডলাইটটা তাকিয়েছিল তার দিকে। তখনও বুঝি ধর থেকে প্রাণটা বেরোয়নি। বেলায় স্কুল থেকে ফিরে প্রতিমা চমকে উঠে বলেছিল, এ কি, তোমার গাড়ি কোথায়? অবজ্ঞার ভঙ্গিতে রাজা বলেছিল,
ভালো দর পেয়েছিলাম তাই বেচে দিলাম। প্রতিমা যেন বিশ্বাস করতে পারছিল না। বলল, যা, কেন? এত কষ্ট করে আমি এ বাড়িতে টেনে আনলাম, আর তুমি? রাজা মনে মনে বলেছিল, তুমি তো কষ্ট করেই সব টেনে বেড়াচ্ছ সেই কবে থেকে। মুখে বলেছিল, কি হতো ওটা দিয়ে? ওটার কত কমে লাগতো? তোমার ছেলে কোনোদিন হাত বাড়িয়ে ছুঁতে পারতো স্বপ্নেও ভেবো না। শুধু শুধু আবর্জনার মতন উঠোনটাকে আটকে রেখেছিল। প্রতিমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। একটু থমকে থেকে বলল, মেডেলও তো মানুষ যত্ন করে ঘরে রাখে, সেটাই বা কোন কম্মে লাগে? ওটা অক্ষমের ভ্যানিটি, তাছাড়া কি? আমার কাছে ওর কানাকড়ি দামও নেই। বগলের ক্র্যাচও ওর থেকে বেশি কাজের। আমি নগদ মূল্য বুঝি। পকেট থেকে নোটের গোছা বের করে প্রতিমার হাতের মধ্যে গুজে দিতে গিয়েছিল রাজা। ও হাত সরিয়ে নিয়ে বলল, না, তুমি কিছুই বোঝো না। তোমার কাছে কারোর কোনো দাম নেই। কিন্তু কোন আক্রোশে তুমি এ কাজ করলে? আমাকে একবার জানালে না পর্যন্ত? গাড়িটা ছিল, থাকতো। ও তো তোমার কাছে কিছু খেতে পড়তে চাইছিল না। বলেই আর দাঁড়ালো না, ঘরের ভেতরে চলে গেল। খাটের কিনারে বসে পড়ে গত সকালের ঘটনাটাই ভাবছিল রাজা। যে থাকে তাকে কোনো রকম থাকলেও চলে, কিন্তু যে যাবে তার কোনো মতে গেলে চলে না। যাবার সময় হলে যেতেই হয়, সবাই যাবে। কিন্তু যে রাজার চালে চলেছিল এতদিন, সে রাজার মতো গেল না, এটাই দুঃখের। চোখ ঝাপসা হয়ে উঠেছিল। হাতের ওপর এক ফোঁটা জল পড়তেই চমকে উঠল। তবে কি শরীরটা ভালো নেই? আপনা থেকেই বাঁ হাতের কবজির তলায় আঙুল চলে এলো। না, পালস তো ঠিকঠাকই চলছে। আর ঠিক তক্ষুনি কিছুক্ষণ আগের স্বপ্নটা মনে পড়ে গেল। সেই দুমড়ানো খাঁচার চারপাশে ঘুরপাক খাওয়া পাখিটাকে সে দেখতে পেয়ে গেল অন্য চেহারায়। নিজের শরীরটার দিকে তাকালো রাজা। এই ভাঙা তোবড়ানো খাঁচাটাও তো দিব্যি অভ্যাস হয়ে গেছে তার। সব কষ্ট, সব অসুবিধার সঙ্গে আপোষে মানিয়ে নিতে পেরেছে। খাঁচার মতন এই অর্থহীন ছকবাঁধা জীবনের সঙ্গেও। দিনের পর দিন, রাতের পর রাত একঘেয়ে রুটিনের চাকা ঘুরে চলেছে। কোন ভোর সকালে উঠে 12 আনা রান্না সেরে প্রতিমা স্কুলে বেরিয়ে যায়। ঝুন্টি আসে ঘরের কাজ সারতে। মাথামোটা বিকল ছেলেটা বারান্দায় রোজ একই জায়গায় বসে একই কায়দায় দুলে চলে, দুলেই চলে। নেশার ধোঁয়া আর হিজিবিজি চিন্তার মগজে নিয়ে রাজা বসে থাকে একটু তফাতে, অন্য জগতে, ঘর আগলায়। মাছওয়ালা সবজিওয়ালা এলে ফর্দমাফিক এটা সেটা রাখে। বেলায় ফিরে প্রতিমা আবার হেসেল ছোয়, বাবলুর খিতমত খাটে। টুকটাক কথার ফাঁকে ভাত বাড়ে, তারপর খাওয়া, একটু গড়ানো। ফের বিকেলের দৌড়। প্রতিমা ছোটে তার 2 নম্বর চাকরিতে, লেডি ডাক্তারের চেম্বারে। ফিরতে রাত হয়ে যায়, 9টা বেজে যায় প্রায়ই। ঘরের মেঝে পাতা কাঁথার উপরে বাবলু ঘুমিয়ে কাদা। চারপাশের খেলনাপাতির পুরনো সংসার, গ্যাসে লাস্ট মিনিট ছুকছাক। নাইট ওয়াচম্যানের মতন রাজা ঢল চেয়ারে ঝিমোয়। ঝিমোয় না হয়তো, মাথার খুলির মধ্যে ভিডিও ক্যাসেট নাগাড়ে চলতে থাকে। তারপর ঝিঝি ধরার মতন রাতের ঘুম। দুটো ঘরের মাঝখানের দরজা হাঁ করে থাকে। ফের সকাল। একটা সকালের সঙ্গে আর একটা সকালের কোনো তফাৎ থাকে না। এই তো জীবন। এইভাবেই মানুষ কেন যে বেঁচে থাকে কে জানে, তবু থাকে অভ্যেস। সেদিন দরজা খুলতেই নব্যেন্দুর সঙ্গে মুখোমুখি হয়ে গিয়েছিল রাজার। ওকে দেখলে নব্যেন্দু কেমন আড়ষ্ট হয়ে যায়, সহজ হতে পারে না। না পারারই কথা, প্রেমিকার স্বামীকে কে আর সহজে নিতে পারে? বিশেষ করে অতীতের সেই ভয়ঙ্কর ঘটনাটা ওর পক্ষে ভোলা সম্ভব নয়। বিয়ের আগে প্রতিমার সঙ্গে নব্যেন্দুর ঘনিষ্ঠতা ছিল। রাজা আর ডাকাতের মতন মাঝখানে ঝাঁপিয়ে না পড়লে নব্যেন্দুর সঙ্গেই প্রতিমার বিয়ে হয়ে যেত। সেই রকমই ঠিক ছিল, সেটাই বোধহয় ঠিক হতো। বেশ কিছুদিন থেকেই নব্যেন্দুকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে রাজা। ভাবনাটা অবশ্য প্রতিমার জন্যেই। ভূত ভবিষ্যৎহীন দুটো বোঝাকে টানতে গিয়ে ওর সবকিছুই যেন শেষ হতে বসেছে।
আজকাল ওর মেজাজে, ওর চেহারায় সেই ফুরিয়ে যাবার ছাপ পড়তে শুরু করেছে যেন। পাপ পুণ্য নিয়ে কোনোদিন মাথা ঘামায়নি রাজা, কিন্তু আজ মনে হয় পুণ্য বলে কিছু না থাকলেও পাপ আছে। যে যা হতে চেয়েছিল তা হতে না দেওয়াই পাপ। একদিন চারপাশের মানুষ তাকে তার মতো হয়ে বাড়তে দেয়নি, আজ সে নিজেও কি তাই করছে না? প্রতিমাকে বনসাই বানিয়ে এই খাঁচার মধ্যে ধরে রেখেছে। কদিন আগে হঠাৎ একটা ঘটনায় রাজার চোখ খুলে গেছে। দুর্বোধ্য একটা ধাঁধার সমাধান এমন করে পেয়ে যাবে কল্পনাও করেনি। আজকের স্বপ্নটা বোধহয় সেই কথাই মনে করিয়ে দিল আবার। আলমারি খুলে কিছু খুঁজছিল রাজা। আজকাল প্রায়ই খোঁজে, কোনো হিংসে নিয়ে নয়, আক্রোশ নিয়ে নয়। প্রত্নতাত্ত্বিক যেমন মাটি খুঁড়ে অতীত ইতিহাস খোঁজে, যে দুটি হৃদয় কবে মাটিতে মাটি হয়ে গেছে তা খুঁড়ে কি পাবে রাজা? পেলেই বা কি হবে? ব্যাগটা চোখে পড়ল রাজার। বেশ ঢাউস একটা নতুন লেডিস ব্যাগ, দামি চামড়ার, দেখেই বোঝা যায় বিদেশি। এই ব্যাগ প্রতিমাকে কে দিল? কৌতূহলে ব্যাগটা খুলে অবাক হয়ে গেল রাজা। ব্যাগ ভর্তি নানা রকমের ওষুধ, সিরিঞ্জ, ব্যান্ডেজ, আরো টুকিটাকি কিছু। রাজা তন্ময় হয়ে ঘেটে ঘেটে দেখছিল। বাবলুর জন্য নাকি? কিন্তু ওষুধের ফাইলগুলো দেখতে দেখতে চমকে উঠল রাজা। তিনতলার বারান্দা থেকে পাখিটাকেও স্পষ্ট দেখতে পাচ্ছিল। পাখিটা তোবড়ানো খাঁচার মধ্যে মুখ গুজে দিয়ে পাখা ঝাপটাচ্ছে। বুকের ভেতর কেমন কষ্ট হচ্ছিল। তন্দ্রার ঘোরটা কেটে যেতেই টের পেল পাখি না, প্রতিমা। প্রতিমাই তার বুকে মুখ ঘষছে। ওর বাঁশির মতন টিকলো নাকে ফুরফুরে বাতাস, সুড়সুড়ি লাগছিল। ঘর অন্ধকার, শিয়রের জানলাটা বোধহয় বন্ধ, কিন্তু এই চেনা সুগন্ধ আর পরিচিত স্পর্শ ভুল হবার নয়। কতকাল, বোধহয় 1 যুগ পরে ও ঘর থেকে এ ঘরে, ওর বিছানায় চলে এসেছে প্রতিমা। এই প্রথম নিজে থেকে। বিশ্বাস হচ্ছে না, কিন্তু সত্যি। মনে পড়ল আজ কদিন ধরেই ওদের মধ্যে চাপা গুমট চলছিল, বাক্যালাপ ছিল না। আড়ষ্ঠ বিমূঢ় রাজা, ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছিল না। বুকের ভেতরে একটা সরীসৃপের চলাফেরা টের পাচ্ছিল সে। নিজের উপর নিয়ন্ত্রণ হারাবার মুখে সামলে নিল খুব জোর, যেন অসাবধানে একটা গভীর খাদের কিনারে হঠাৎই দাঁড়িয়ে পড়েছে। এক চুল নড়ল না, জানান দিল না সে জেগেছে। নিস্পন্দ সজাগ শরীর দিয়ে প্রতিমাকে বুঝতে চেষ্টা করল। প্রতিমা কি কাঁদছে? দাঁতে দাঁত চাপল রাজা, চোয়াল শক্ত হলো। অনেকক্ষণের নিষ্ঠুর চেষ্টায় একটা হাত রাখল ওর পিঠে। তারপর ঠান্ডা গলায় বলল, নব্যেন্দুর কথা মনে পড়ে গেছে বুঝি? প্রতিমা চেঁচালো না, ছিটকে সরেও গেল না। শুধু তার শরীরটা একবার কেঁপে উঠে অস্বাভাবিক রকমের স্থির হয়ে গেল, যেন এই মাত্র তার পিঠে যে ছুরিটা বসানো হয়েছে সেটা তার হৃৎপিণ্ড এফোড় ওফোড় করে দিয়েছে। ছি, তোমার মনটা এত ছোট হয়ে গেছে ভাবতে পারিনি। ঘরের আবহাওয়া বদলে গেল পলকে। ছোট? তা হবে। রাজার গলায় শ্লেষ। না, হবে না। কেন হবে? নব্যেন্দু তো তোমার কোনো ক্ষতি করেনি, করবেও না কোনোদিন, এটা জেনে রেখো। জানি, সে সাধ্য তার নেই। এক ধরনের পুরুষ আছে যারা কিছুই পারে না, শুধু কবরে ফুল ছড়াতে পারে। প্রতিমা ধরা গলায় বলল, সেটাই বা কজনে পারে? রাজা শব্দ করে হাসল, বলল, তোমার আলমারিতে একটা নতুন ব্যাগ দেখলাম সেদিন, নব্যেন্দুর উপহার নিশ্চয়ই। প্রতিমা উঠে বসল। হ্যাঁ, তুমি আমার আলমারি শুধু ঘাটোইনি, ব্যাগও ঘেটেছিলে আমি জানি। তোমার মাথায় ভূত চেপেছে। একটু চুপ করে থেকে রাজা বলল, তোমাকে আজকাল ওষুধও সাপ্লাই দিচ্ছে নাকি তোমার ফ্রেন্ড? ভালো, খুব ভালো। ওদের কোম্পানির ওষুধ, ফিজিশিয়ান্স স্যাম্পল। খাট থেকে নেমে পড়েছিল প্রতিমা। চলে যাবার মুখে ছোট্ট করে হাসল, কেমন তেতো হাসি। তোমার ভয় নেই, ওগুলো ডাক্তারখানার জন্যে।
আবছা অন্ধকারের মধ্যে দুলতে দুলতে প্রতিমার ছায়াটা পাশের ঘরে মিলিয়ে গেল। মাথার মধ্যে আবার সেই ঘুন পোকার শব্দটা শুনতে পেল রাজা। পোকাটা তার ব্রহ্মতালু ছ্যাদা করে চলেছে। দেরাজটা খুলে বেশি খুঁজতে হলো না। কদিন আগেই প্রতিমার ডাক্তারখানার ব্যাগটা থেকে সরিয়ে রেখেছিল শিশিটা। লেবেলটা আর একবার পড়ে নিশ্চিত হলো সে। শেষ গল্পটাকে এবার শেষ করে ফেলতে হবে তাড়াতাড়ি। হাতে আর সময় নেই। রান্নাঘরে ঢুকে 2টো গেলাসে করে দুধ নিয়ে এলো। রাজার হাতের নিশানা একসময় ছিল নির্ভুল, কখনো ফসকায়নি। কিন্তু আজ 2টো হাতই যাচ্ছে তাই রকমের কাঁপছে। কেবলই ভয় হচ্ছে হাত থেকে একটা গ্লাস না শেষ পর্যন্ত পড়ে যায়। অনেক সময় নিয়ে সাবধানে শিশিটা খালি করলো 2 গেলাসে। চামচ নেড়ে নেড়ে ভালো করে মেশালো। অবোধ ছেলেটা তাকিয়ে তাকিয়ে সব দেখলো। কি বুঝলো কে জানে? তার মুখে আবছা হাসি। বাবু হয়ে বসে দুলে চলেছে একইভাবে। সামনে ডালা ভাঙা পুতুলের বাক্স, রংচঙে ছবির বই। ছুঁয়েও দেখে না ছেলেটা আজকাল। এই জীবন তার কাছে পুরনো হয়ে গেছে। 1 গ্লাস দুধ হাতে নিয়ে চেয়ার টেনে ওর সামনে গিয়ে ঝুঁকে বসলো। হঠাৎ মনে হলো ছেলেটা টের পেয়ে গেছে। ভীত অথচ চতুর চোখে তাকিয়ে আছে তার দিকে। তারপর হঠাৎই মুখ ফিরিয়ে নিল, অভিমানের ভঙ্গি। রাজা ডাকলো, খোকন, খোকা। বাবা ছেলেকে এই প্রথম ডাকলো। ছেলে সাড়া দিল না, মুখ ফিরিয়েই থাকলো। খাও, দুধটুকু খেয়ে নাও। কি মনে হতে ফের বলল, তুমি খেয়ে নিলে আমিও খাবো, ওই দেখো আমারটা। ছেলেটা অবাক চোখে ফিরে তাকালো, গ্লাসের দুধ দেখলো। অন্যদিন ওর মা খাওয়ায়। রাজা কাপা কাপা হাতে গেলাসটা তুলে ধরল ওর মুখের সামনে। ছেলেটার অছেলে মানুষ মুখে ঠোঁট দুটো কাঁপছে। বোধহয় কিছু বলছে। বুঝতে পারছে না রাজা। প্রতিমা পারে। রাজা কোনোদিন বোঝার চেষ্টাও করেনি অবশ্য। গলার স্বর দুর্বোধ্য, জড়ানো, ভঙ্গিটা কেমন লজ্জা লজ্জা। না, ছেলেটা বড় দেরি করিয়ে দিচ্ছে। বিব্রত বিরক্ত রাজা কান এগিয়ে দিল ছেলের মুখের কাছে। তারপর চমকে উঠল। দিব্যি স্পষ্ট গলায় ছেলেটা বলছে, বাবা, হামি, বাবা, হামি। আঙুল তুলে নিজের গাল দেখিয়ে দিল, নিজের 2টো গাল। আড়ষ্ট মুখে ছেলের গালে চুমো খেলো রাজা, এ গালে ও গালে। আর ঠিক তখনই টের পেল ছেলেটা তার নরম নরম 2টো হাত দিয়ে জড়িয়ে ধরেছে ওর গলা। পরম নির্ভয়ে দুলছে ওর শরীর। মুহুর্মুহু চুমোয় আর লালায় দাড়ির জঙ্গল ভিজে গেল রাজার। প্রাণপণ চেষ্টা করেও সে ছেলের হাত 2টো ছাড়াতে পারল না। এতক্ষণ তোমরা শুনছিলে আনন্দ বাগচির লেখা গল্প ভিজে বারুদের গল্প। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে লাইক দিও, শেয়ার করো। আর আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ।